15 থেকে 16 লিটার দুধ থেকে 5 লিটার দুধে নেমে আসছে পর্যায়ে আছে। কোনো ইঞ্জেকশন প্রয়োগ করতে হয়নি, অন্য কোনো কিছু প্রয়োগ করতে হয়নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সম্মুখে খামারে উপস্থিত হয়ে গেলাম। অবশ্য যে বিষয় নিয়ে আজকে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, একদিনের জন্য আমি বাড়ি ছিলাম না। আসলে খামার জগৎটা এরকম জিনিস, যদি যে খামার পরিচালনা করে কিংবা সবসময় খামার চোখে চোখে রাখে, কোন গরুটা কোন সমস্যা ভুগছে কিনা, কোন গরুটা কোন সমস্যা আছে কিনা, সে যদি একটু এদিক সেদিক চোখের আড়াল হয়ে যায় কিংবা খামারে না থাকে, অল্প সময়ের জন্য যদি সে খামারে না থাকে, যে খামারে কি সমস্যা হতে পারে কিংবা খামারে যে দুর্ঘটনা হতে পারে কিংবা খামারে যে কোনো বড় ধরনের সমস্যা হতে পারে, সেই বিষয় নিয়ে আজকে তুলে ধরার চেষ্টা করব। কেন, সেটা হচ্ছে আমি একদিনের জন্য ঢাকা গিয়েছিলাম, ধরেন 24 ঘন্টার জন্য। আর এই সন্ধ্যার দিকে গেছি, আবার পরের দিন সন্ধ্যার সময় আসতে হয়েছে। আমার ঢাকা একটা জরুরি কাজে গিয়েছিলাম। আসলে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাইলে আশা করি এখান থেকে কিছু বুঝতে পারবেন। আশা করি আমার পাশে থাকেন, ইনশাআল্লাহ। আমি বলতেছি আমার কোন গাভীটা একদিনের জন্য বাড়ি থেকে বের হওয়ার পরে যে গাভীটা কি সম্মুখীন হয়েছে, কি সমস্যা হয়েছে সেটা বলতেছি। আসলে খামার জগৎটা পরিচালনা করতে অনেক কষ্টের ব্যাপার, কিংবা খামার জগৎটা পরিচালনা করতে অনেক বোঝার ব্যাপার আছে। সবাই কিন্তু খামার বুঝে না। দুগ্ধ সেক্টরটা খুবই মারাত্মক। যদি সারের সেক্টর থাকতো তাহলে কোনো সমস্যা থাকতো না। খাবার দিত, সময় মতন খাবার খাইতো, কৃমির বীজ দিত, ভিটামিন দিত, চলতো। গাভীর সেক্টরটা এরকম একটি জিনিস, বেশি দুধের গাভীর সেক্টরটা খুবই মারাত্মক বিষয়। সেটা সবসময় চোখে চোখে রাখতে হয় এবং কখন কোন সমস্যায় গাভীটি ভুগতেছে, দুধ কেন কম দিতেছে, গাভী কেন খাবার কম খাচ্ছে, এবং গাভী কি কি সমস্যায় ভুগতেছে, এটা যে সবসময় খামারে থাকে, যে সবসময় খামার পরিচালনা করে, সে যদি না থাকে কিংবা না দেখে, তাহলে কিন্তু খামারে বড় ধরনের সমস্যা হতে পারে। যেমন আমি আপনাদেরকে বলি যে এখানে আমার এই পাশে যে গাভীটি দেখতেছেন, মাশাআল্লাহ, এটা কিন্তু আপনাদের দোয়া, আলহামদুলিল্লাহ, এটা এখন প্রেগনেন্ট হয়ে গেছে। আশা করি কনসেপ্ট করছে 1.5 থেকে 2 মাস হবে, ইনশাআল্লাহ। দোয়া করবেন আল্লাহ যেন থেকে ভালো একটি বাচ্চা দেয়, আল্লাহ যেন কবুল করে। এই গাভীটি কিন্তু আমার এখানে 1, 2, 3, 4টা বড় গাভী, এর মধ্যে ওই পাশে একটা আছে বকনা, সেটাও কিন্তু সেপ্টেম্বরের 21 তারিখ দুনিয়াতে বাচ্চা আসবে ইনশাআল্লাহ, আশা করি। আর এটা দুধ দিত সবচেয়ে বেশি আমার খামারে। এটা কিন্তু মোটামুটি ভালো দুধ দিত, 16 লিটার এখন কিন্তু পাচ্ছিলাম। কিন্তু আমি যেদিন গেছি এর পরের দিন 9টা ছিল। পরবর্তীতে আইসা গোবর টোবর সবকিছু পরিষ্কার করলাম, কিন্তু পরের দিন সকালবেলা গরুকে গোসল করালাম। তারপরে কিন্তু ওইভাবে কোনো লক্ষণ বুঝতে পারিনি, তবে একটি সমস্যা বুঝতে পেরেছিলাম যে তার গরুটার শুইতে ব্যথাল হচ্ছিল, দাঁড়ায় থাকতে ব্যথাল হচ্ছিল, তার মানে অনেক ধরনের সমস্যা তার দেখা দিচ্ছিল। পরবর্তীতে দেখা গেছে যখন আমি গলি পরিষ্কার করা শেষ হয়েছে, দুধ দহন করা শুরু করছে গাভী থেকে, তখন দেখা গেছে যে এক সাইড বানের এক পাশ ফুলে গেছে, এক বান দিয়ে দুধ আসতেছে না, মানে জমাট বেঁধে গেছে। মানে এটা কয়েকটি কারণ হতে পারে, ম্যাস্টাইটিস হতে পারে, উলান ফুলা রোগ হতে পারে, দুধ জ্বর হতে পারে, নানান সমস্যা হতে পারে। পরবর্তীতে আমি কি খাওয়াইলাম সেটাও আপনাদেরকে বলতেছি। এটা হতে পারে আপনার আরো কিছু কারণ হতে পারে, সেটা হচ্ছে তার নিচে জীবাণুর কারণে হতে পারে, দুধ দহন এদিক সেদিকের কারণে হতে পারে, আবার দুধ দহনের পরে তার যে দুধ দহন করা হয়েছে, পরবর্তীতে কি দুধ নিচে যে দুধগুলি পড়ছে, ছিটাফাটা পড়ছে, নিচে যেই দুধগুলি পড়েছিল সেগুলো যদি ভালো করে ধোয়া না হয়, পরিষ্কার না করা হয়, কিংবা উড়ের মধ্যে যে দুধগুলি লেগে থাকে বানানোর পরে, সেই দুধ যদি ভালো করে উড়গুলি যদি পরিষ্কার করা না হয়, তাহলে কিন্তু এখান থেকে ব্যাকটেরিয়া এবং জীবাণু থাকতে পারে, জীবাণু হতে পারে। আমি যেহেতু ছিলাম না, আমি তো আর বলতে পারতেছি না আসলে কি হয়েছিল।
পরবর্তীতে যদি এরকম হয় তাহলে এই ব্যাকটেরিয়া কিন্তু যদি খাবার সে সময় মতো না পায়, 45 মিনিটের ভিতরে যদি সে এই দুধের উপরে কিংবা এই ময়লার উপরে কিংবা এই ফ্লোরের উপর শুয়ে পড়ে, তখন কিন্তু এই বট দিয়া 45 মিনিটের পরে কিন্তু আর বাট খোলা থাকে না, বন্ধ থাকে, তখন কিন্তু আর ব্যাকটেরিয়া ঢুকতে পারে না। যদি এর ভিতরে যদি 45 মিনিট আগে যদি সে শুয়ে পড়ে, তাহলে কিন্তু এই বটের যে নালা আছে, যেটা দিয়া দুধ আসে, টেরা আছে, সেই টেরা দিয়ে কিন্তু ব্যাকটেরিয়া কিংবা জীবাণু ঢুকে। এই জীবাণুর কারণেও কিন্তু এই সমস্যা হতে পারে। মনে হয় এরকম একটি কিছু হয়েছে। তবে আজকে 2 দিন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ এখন একটু ভালো আছে। তবে কি কি প্রয়োগ করছি সেটা আপনাদেরকে বলি। আমি কিন্তু 15 থেকে 16 লিটার দুধ থেকে 5 লিটার দুধে নেমে আসছিল, আজকে মোটামুটি একটু বাড়ছে আলহামদুলিল্লাহ, আশা করি আরো বাড়বে। কি ট্রিটমেন্ট গুলা দিচ্ছি, আমি কিন্তু বড় ধরনের কোনো ট্রিটমেন্ট দেই না, হালকা কিছু ট্রিটমেন্ট দেওয়ার কারণে কিন্তু আল্লাহ তাআলা সুস্থ করার পথে হালকা কিছু রয়েছে। আশা করি আজকে বিকাল থেকে তার দুধ দহন, যেই বান সমস্যা হয়েছে, যেই বান একটু সমস্যা হয়েছিল, ওর ফুলে গেছিল, সেই বান দিয়ে আজকে বিকাল থেকে দুধ লওয়া যাবে। এই পর্যন্ত কিন্তু বান দিয়ে দুধ লওয়া গেছে না। কিরকম হয়েছে, দুধ একবারে আমরা যে ঠান্ডা লাগলে, হিট করলে কিংবা দুধ বয়া পড়লে, দুধ জমাট বাঁধলে যেরকম নষ্ট হলে যেরকম সারা সারা থাকে, এই বান দিয়ে এরকম সারা হয়েছিল এবং কষ্টি দুধের মতন, নতুন বলে বিয়াইছে এরকম কষ্টি দুধের মতন কিন্তু বান দিয়ে আসছিল। কিন্তু এখন আজকে দেখা গেছে একটু ভালো, অনেক দুধই ফালাই দিতে হয়েছে। এখন বিকালে এই বানের দুধটা নেওয়া যাবে ইনশাল্লাহ। তবে কি ওষুধটা আমি প্রয়োগ করছি এখন বলি। প্রথমত আমি ওষুধটা প্রয়োগ করছি, ওষুধ বলতে আমি বেশি করে পানি দিছি, দৈনিক 3 থেকে 4 বার কিংবা 5 বার আমি খুবই স্পিডে ঠান্ডা পানি দেওয়ার চেষ্টা করছি। এবং আমি পাশাপাশি কিন্তু এই আপনারা জানেন আমি একটা সিস্টেম করে নিয়েছি, এটা ফ্রিজ আছে, সে একটার মধ্যে কিন্তু সব সময় আমি ফ্রিজে বরফ রাখি, যেহেতু আমি গাভীর সেক্টরে আছি, গাভীর যে কোনো সময় বরফের প্রয়োজন হতে পারে, সেই জন্য আমি বরফগুলি বানায় রাখি এবং বরফ আমি ফ্রিজের মধ্যে রাখি। যদি এই হাত দিয়ে এই বরফ আমি উড়ের মধ্যে ডলি, তাহলে কিন্তু অনেক সময় ডলতে গেলে হাত বরফ হয়ে যায়, অনেক সময় ধরে রাখা যায় না। তো এই জন্য কিন্তু আমি একটা সিস্টেম করে নিছি, এর আগে আপনাদেরকে দেখাইছিলাম। ওই সিস্টেম অনুযায়ী আমি 2-3টা করে বরফ বাটি দিয়া বানায় নিছি, পানি রাখলে ফ্রিজে, তখন এখান থেকে কিন্তু বরফ হয়। তো এই বরফগুলি আমি এই উড়ের মধ্যে দিয়ে রাখি, যেন অন্তত 20 মিনিট কিংবা 25 মিনিট, আধা ঘন্টা পর্যন্ত উড়ের মধ্যে এই বরফটা লেগে থাকে এবং এই যে গরমটা থাকে, সেই গরম আস্তে আস্তে কমতে থাকে, উড়টা ঠান্ডা হয় এবং যে দলাটা থাকে উড়ের মধ্যে, যে সমস্যা হওয়ার পরে যে দলা হয়, শক্ত হয়, সেই শক্তটা আস্তে আস্তে কমতে থাকে। আমি কিন্তু সর্বপ্রথমই কিন্তু এই এই বরফটা আমি দিয়ে থাকি এবং বরফে খুবই ভালো কার্যকরী ফল পাই এবং খুবই তাড়াতাড়ি এই বরফ দেওয়ার কারণে খুবই তাড়াতাড়ি উড়ের সমস্যাটা কেটে যায়। এর পাশাপাশি একটা ঔষধ আমি খাওয়াইছি, সেই ওষুধটা হচ্ছে মিষ্টি কেয়ার প্লাস। এর আগে আপনাদেরকে দেখাইছিলাম, মিষ্টি কেয়ার প্লাসটা আমি খাওয়াইছি এই সমস্যার কারণে। 3 দিন 3টা 100 গ্রামের একটা পাউডার থাকে, 100 গ্রামের, সে 100 গ্রাম পাউডার প্রথম দিন সন্ধ্যার সময়, পরের দিন আবার সন্ধ্যার সময়, আর পরের দিন আবার সন্ধ্যার সময়, এই 300 গ্রাম পাউডার 3 দিনে খাওয়ানো হয়েছে। 100 গ্রামের পাউডারের প্যাকেট থাকে। তো এইগুলি তার উপর রিসার্চ করার পরে, এইগুলি তার উপর প্রয়োগ করার পরে আলহামদুলিল্লাহ এখন আজকে একটু ভালো পর্যায়ে আছে, কোনো ইনজেকশন প্রয়োগ করতে হয়নি, অন্য কোনো কিছু প্রয়োগ করতে হয়নি। তবে এটাই আপনাদেরকে বলবো যে যখনই আপনারা খামার করতে চান কিংবা খামার করেন, দুগ্ধ গাভীর খামারে আপনার সব সময় থাকতে হবে এবং চোখ কান খোলা রেখে এই খামার পরিচালনা করতে হবে। যদি নিজে না থাইকা যদি এই কাজগুলি করা হয়, মানুষ দিয়া যদি করানো হয়, মানুষ দিয়া করাইলেও যদি নিজে পাশে না থাকা যায়, তাহলে কিন্তু এখান থেকে ফলপ্রসূ হওয়াটা সম্ভব না। কারণ 2 দিন পর পর এরকম সমস্যা হতে পারে। আর ফ্লোরে যদি জীবাণু থাকে, তাহলে জীবাণুনাশক দিয়ে সেই জীবাণুগুলো
অন্তত সপ্তাহে একদিন কিংবা সপ্তাহে 3 দিন পর পর এই জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করাটা খুবই জরুরত দুগ্ধবর্তী গাভীর জন্য। তা আশা করি আপনারা এখান থেকে অনেক কিছু বুঝতে পারছেন। আমি কিন্তু এরকম সমস্যায় পড়েছিলাম, এমনি আমি খুব সমস্যার মধ্যে আছি খামারের মধ্যে। জানেন আপনারা যে আমার একটা বকনা মারা গেছে, খামারে খুবই খারাপ লাগে আসলে জিনিসটা, তারপরেও আপনাদেরকে তুলে ধরলাম আজকে এই গাভীটা সমস্যা হওয়ার কারণে। দোয়া করবেন আল্লাহ যেন এই খামারে অবশ্যই বারাকা দান করে। আপনাদের দোয়ার বরকতে আল্লাহ তাআলা হয়তো খামারে বরকত দান করতে পারে। আপনাদের জন্য দোয়া রেখে আজকে এখানেই বিদায় নিচ্ছি। অন্য নতুন কোন ভিডিওতে আবারও হাজির হয়ে যাব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।